আমরা আছি বারুইপুরে রহিম আলী মোল্লা। আরও একবার বলে দিই, একজন ক্রীড়া প্রেমী, ফুটবল প্রেমী। তার প্রধান প্রেম ফুটবল। তা বাদেও তিনি সব রকম খেলাই কিন্তু ভালোবাসেন, কিন্তু তার প্রধান প্রেম ক্রীড়া জগতে তার ফুটবল প্রেম। তিনি মোহামেডান স্পোর্টিংয়ের আজীবন সদস্য এবং মোহামেডান স্পোর্টিংয়ের বিশাল ভক্ত। তার মোহামেডান স্পোর্টিংয়ের ব্যাপারে তার কাছে যে তথ্যের ভাণ্ডার রয়েছে, সেই জন্যই তার সঙ্গে আলোচনা। আমরা মোটামুটি সেই আলোচনা করলাম এতক্ষণ। এবারে রহিম আলীর বা রহিমদার সম্পর্কে একটা বলবো যে তার এই খেলা নিয়ে, তিনি একজন সফল ব্যবসায়ীও। তার এই খেলা নিয়ে এই সময় কাটানো ছাড়াও তিনি কিন্তু সমাজসেবাতেও নিরন্তর যুক্ত থাকেন। সেই সমাজসেবার বিভিন্ন ভিডিও ক্লিপস আমরা আপনাদের দেখিয়ে দেব আমাদের পাশেই। তো এই প্রেরণাটা আপনি কোথায় পেয়েছেন? অবশ্য আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি আপনি কিন্তু পিতা মাতা অন্তঃপ্রাণ। আপনার পিতা মাতার প্রতি শ্রদ্ধা, তাদের প্রতি সেবা, এগুলো আমরা অন্তত জেনেছি। তো সমাজসেবা এবং পিতামাতা এই তুলনামূলক একটু যদি বলেন। আপনি যে প্রশ্নটা করলেন, এই প্রশ্নের উত্তরটা এক কথায় কখনো দেওয়া যাবে না। এটা একটা বিশাল ইতিহাস। আমার 50 বছর বয়স। এবার এই 50 বছর বয়সে অনেক ঘটনা আছে এবং আমার জ্ঞান যখন থেকে হয়েছে, আমি যদি ধরেই নিই যে আমি একটু আধটু বুঝতে পারি, হয়তো 6-7 বছর থেকে, বা 10-12 বছর আরও একটু বেশি, আর 12-14 বছর আরও একটু বেশি। তা সেই প্রথমেই তাহলে আমাকে ফিরে যেতে হবে যে কিভাবে আমি অনুপ্রেরণা পেলাম, বা কিভাবে আমরা মানুষ হলাম, বা আমরা এই জায়গাটা দাঁড়ালাম। এবং এটা আমি এখন সংক্ষেপে বলছি, আর আপনার কাছে অনুরোধও করব, পরে একদিন সময় নিয়ে আসবেন, তাহলে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড জেনে, ফ্যামিলি নিয়ে একটা যদি বলবো যে একটা যদি এরকম একটা ভিডিও বানান, তাহলে আমার মনে হয় যে কিছু মানুষ অন্তত জানতে পারবে, এবং অনেকের কাছে এটা অনুপ্রেরণা হয়ে থাকবে। এটা আমি গর্ব করে বলতে পারি, যেভাবে আমরা মানুষ হয়েছি। এখন ছোট্ট করে বলছি, যেমন ধরুন, আমার যতটুকু মনে আছে যে প্রথম আমার বাবা মা যেটা করতো, আমার যখন জ্ঞান হয়েছে তখন থেকে দেখলাম যে বাবার মুখ কিন্তু সারাদিনে দেখতে পেতাম না। সেই সকালবেলা বেরিয়ে যেত আর রাত্রিবেলা আসতো, মাঝে মাঝে দেখতে পেতাম। তা কী ব্যাপার, তখন দেখলাম যে বাবা কলকাতায় যেত, শিয়ালদা থেকে ভাঙা বিস্কুট নিয়ে আসতো, পাটালি আনতো, এনে আমাদের এই কাছেরই বাজারে, তখন এই দোকান ছিল না, ওই ফুটপাতে বিক্রি করতো, ওই ফুটপাতে বসে। সেই জন্যই বলছিলাম এই ডকুমেন্টারি একটা বিশাল ব্যাপার, অনেক আগে অনুপ্রেরণা হবে। তা তারপরে দেখতাম মাকে, যে বাড়িতে তখন প্রথমে আমাদের ভাড়া বাড়িতে আমাদের থাকা হতো। তারপরে যখন নিজেদের একটা বাড়ি করা হলো, একটা টালির বাড়ি ছোট্ট মতো করা হয়েছিল, সেইখানে একটা উনুন তৈরি করে নিজের হাতে বাদাম ছোলা এইগুলো ভাজতো মা নিজে। পরপর ঘটনাগুলো আমি ছোট্ট করে বলছি। সেইখানে ধরুন আরও 2-3 জন লোক তারপরে রাখা হলো, তারা ওই প্লাস্টিকে ভরে, যেমন এখন 500 গ্রাম হয়, 100 গ্রাম 200 গ্রাম, ওইরকম প্লাস্টিকে ভরে সেগুলো মোমবাতি জ্বালিয়ে সেই প্লাস্টিকের প্যাকেটগুলো আমি নিজের চোখে দেখেছি, বা আমিও আগে করতাম অল্প ওইগুলো প্যাকেট করা হতো। সেইগুলো তারপর যখন আমাদের দোকানটা হলো, সেই দোকানে বিক্রিও করা হতো। তো এইভাবে আস্তে আস্তে অনেক খেটেছে, অনেক না খেয়ে দিয়ে তারা করে গেছে, আমাদের জন্য মানুষ করে গেছে। এখন আমরা দুমুঠো খেতে পাই। তারপরে বাবা যখন দোকানে চলে যেত সকালবেলা, মাল এনে কিন্তু বাড়ি আসতো না, দোকানে থাকতো। মা কিন্তু কোনো রকমের রান্না টান্না করে আমাদেরকে ঘরে রেখে ওই তালা দিয়ে ওই খাবার নিয়ে বাবাকে দুপুরবেলা দিতে যেত। তারপর বাবা আসতো রাত্রি 10টা-11টা বাড়িতে আসতো, কখনো দেখা হতো, সকালে দেখতাম, কখনো দেখতে পেতাম না। তো এইভাবে শুরু বা এইভাবে হয়েছে। আজ পর্যন্ত মাকে দেখিনি কোনো দামি শাড়ি পরতে, সেই 8 পৌরে শাড়ি পরে আছে, আজ পর্যন্ত দেখিনি। তো এর মাঝখানেও ওই খেলাধুলো কিন্তু বাবা ভালোবাসতো, এর মাঝখানেও কিন্তু ওই খেলাধুলোর সাথে যুক্ত থাকতো। তারপর আস্তে আস্তে করে ওই বিস্কুটের দোকান হচ্ছে আমাদের সব কিছু। এক রাজশাহী বাজারে আছে গাজী বাবা স্টোর, সবাই জানে। ওইখান থেকে আস্তে আস্তে আমাদের বাড়ি ছাদ হলো। এরকম করতে এখনও বাবা মা সেই খেতে যেত। তখন বাবা এই করোনা সালে 2020 করোনার সময় মারা গেল। সেটা আমাদেরই একটু ভুলে, যদি হসপিটালে না নিয়ে যেতাম, বাড়িতে থাকলে কোনো অসুবিধা ছিল না। যাই হোক, ওটা হয়ে গেছে। তা এর বেশি এখন বলবো না, এইটুকু বলবো যে ভাঙা বিস্কুট করে বিক্রি করে, বা পাটালি বিক্রি করে রাস্তায় ফুটপাতে বিক্রি করে, আর মা ওই সব প্যাকিং করে দিত, করে আজকে তারপর দোকান থেকে আস্তে আস্তে ব্যবসা বাড়লো। ব্যবসা বাড়তে 3 ভাইয়ের 3টে ব্যবসা,
এবার আমি নিজে কাপড়ের দোকান, আমার এই মঞ্জিনিস ফ্রাঞ্চাইজি ওনার ভাইরা ডিস্ট্রিবিউটার, বা এখনও সেই বিস্কুটের দোকান এখনও রয়েছে। এইভাবে মানে আস্তে আস্তে ব্যবসা। বাবা যে শূন্য থেকে শুরু করেছিলেন, তার পরবর্তী প্রজন্ম রহিম আলী পর্যন্ত একেবারে আমরা বিশাল তিন একটা ভাই, ব্যাপ্তি ঘটলো। তিন ভাই, হ্যাঁ। তিন ভাইয়ের মধ্যে একটা ব্যাপ্তি ঘটলো। এটা একটা বড় ইতিহাস। হয়তো আপনি দু চার কথায় বললেন, কিন্তু এটা নিয়ে সত্যি আর ডকুমেন্টারি আপনাকে রিকোয়েস্ট করবো। এই কাহিনী মানুষের কাছে, এই ডকুমেন্ট একটা মানুষের কাছে একটা ডকুমেন্ট হয়ে থাকে, প্রেরণা হয়ে থাকবে যে হ্যাঁ, মানুষ এভাবেও শুরু করতে পারে এবং এভাবেও তার প্রতিষ্ঠা হতে পারে। একদম এটা একটা সাধারণ মানুষকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য ব্যবসায়িক ক্ষেত্রে, মানে ওই দুটো মানুষ কিভাবে করে গেছে। আমরা তো পেয়েছি, আমরা সোনার চামচ পেয়ে গেছি, পেয়ে গিয়ে আমরা তার উপরে বসে আছি, কিন্তু ওই দুটো মানুষ শূন্য থেকে, মানে যেটা বলতে গেলে আপনার ব্যবসায়িক অবস্থান কেমন এখন? উপরওয়ালার দোয়া, আপনাদের দোয়া, আশীর্বাদে, সবার দোয়া, আমি বলি সবার, বারুইপুরের মানুষের দোয়া, যারা আমাকে ভালোবাসে সবার দোয়া, আমরা দুমুঠো খেতে পাই। বারুইপুরে সব মানুষ আমাদের ভালোবাসে। হ্যাঁ, এটা মঞ্জিনিস ফ্রাঞ্চাইজি ওনার। আমরা দুটো মঞ্জিনিস আছে, একটা বারুইপুর হসপিটালের পাশে একটা, আর একটা এটা। আর হ্যাঁ, দুটোই আমাদের। কাপড়ের দোকান আছে ভাই আমাদের, গাজীবাবা স্টোর, সেটা আমাদের এখনও আছে। ওটা বিস্কুট আমাদের থাকবে সারা জীবন। দুঃখের ব্যাপার, এর মাঝখানেও আগুনে পড়ে গেছিলো আমাদের ওই বিস্কুটের দোকান। আমাকে ছবি আছে, আমাকে দেখাবো, পুরো শ্মশান, মানে ছাই ওই বিস্কুটের দোকান। আর যেদিন ওই বিস্কুটের দোকান পুড়ে যায়, সেদিন রাতেই বাবা মারা যায়। ওই দিনই, মানে আমার এখনো মনে আছে 4 সেপ্টেম্বর। গাজীবাবা বস্ত্রালয় যেটা, ওটা তো খুব নাম, ওটাও পড়ে গেছিল, পুরো বাজার একদম ওখান থেকে পুরো পড়ে গেছিল, পুরো বাজারটাই পড়ে গেছিল। তা সেই জায়গা থেকে আবার উপরাত আমরা আবার দাঁড়াতে পেরেছি। সবই মানুষের ভালোবাসা, উপরওয়ালার দোয়া। উপরওয়ালা না থাকলে তো হবে না। তো আপনার এই পুরো কাহিনী নিয়ে যদি একটা জীবনীমূলক কোনো একটা ডকুমেন্ট তৈরি করা হয়, ডকুমেন্টারি, আমি চাই অন্তত ওই দুটো মানুষ, যে আমার বাবা মা, হ্যাঁ, আপনার সঙ্গে এই নিয়ে আলোচনা করব। অবশ্যই একদিন আসবেন। আর যেটা সমাজ সেবার কথা বলছেন, এই একটা কথা যে আমরা এবার সমাজ সেবা খেতে পাই আর না পাই, বাবা কিন্তু একটা জিনিস আমাদের মনের মধ্যে ঢুকে দিয়েছে, বাবা আর মা দুজনে, যে আমাদের জাকাত বলে একটা জিনিস আছে। সেই জাকাত কিন্তু বাবা কন্টিনিউ দিয়ে যেত, মানে কি ইনকাম হচ্ছে না হচ্ছে হিসাব ফিসাব আমরা বুঝতাম না, সে বাবাই জানতো, কিন্তু জাকাত কিন্তু বাবা কন্টিনিউ দিয়ে যেত। আর মা কিন্তু এরকম বাড়িতে কেউ এলো এরকম ওই চুপচাপ দিয়ে যেত এইগুলো। তার মধ্যেও বাবার একটা ভালো আর একটা জিনিস ছিল, যেটা দেখতাম, যে যত মাদ্রাসা মসজিদ আছে, যে লোক এলে কাউকে ফেরাতো না, এবং ম্যাক্সিমাম সময় সব বেনামে দিত বাবা, ম্যাক্সিমাম সময়। এবার আমরা এখনও মল্লিকপুরে আপনি যান, ফরিদপুর, ইসলাম ধর্মই বলছে যে যদি দান হয়, জাকাতটা প্রকাশ্যে দেওয়ার কথা, কিন্তু দান যত গোপনে দেওয়া হয়। হ্যাঁ, আর কিছু ক্ষেত্রে আমি হয়তো ফেসবুকে পোস্ট করি, সবাই হয়তো ভাবতে পারে প্রচারের জন্য, প্রচার অন্যর জন্য, আমার প্রচারটা আমার গাজী বাবার জন্য প্রচার নয়, যে অনুপ্রাণিত করার জন্য আমি এই প্রচারটা করি, যে তারা উৎসাহিত হোক, যে আমি দিচ্ছি বা আমার গাজী বাবাতে দেওয়া আছে, এটা আমার প্রচার দরকার নেই, এটা আমার আদর্শ। এইভাবে যে মানুষ একটা কিছুকে দেখে লক্ষ্য স্থির করে, তো সেইভাবেই আপনাদের দেখে, আপনাদের এই কাহিনী শুনে অনেকেই কিন্তু অনুপ্রাণিত হবেন, অনেকেই তাদের লক্ষ্য স্থির করবেন, ভেঙে পড়বেন না, হতাশা মানে গ্রস্ত হবেন না, এটাই আমরা মনে করি। আর একটা কথা বলি, এখানে হয়তো অনেকে বলবে এরা মুসলিম, শুধু মুসলিম মসজিদে দিচ্ছে, মাদ্রাসা দিচ্ছে, না, আমি বলতে চাই না, তবু এইটা না বললে থাকতে পারলাম না। অনেক মন্দিরে আমি পার্সোনালি অনেক কিছু দিয়ে এসেছি। কারো হয়তো তার ঠাকুরের বিগ্রহ, সেটাও আমি দিই, পছন্দ আমি করিনি, পছন্দ তারা করেছে। আমি কারণ তাদের বিগ্রহ তাদের পছন্দের ব্যাপার, পয়সাটা আমি যতটা পারি চেষ্টা করে দেওয়া। আমি কোনো জায়গার নাম বলছি না, কারণ তার ছোটো করবো না সেই সব জায়গা। কারোর হয়তো মন্দিরে হয়তো পাথর বসে দেওয়া করেছে, যেমন মসজিদেও দেওয়া হয়, মন্দিরেও দেওয়া হয়। এবং এখানেও আমাদের কিছু আপত্তি আছে, বাড়িতে আমি আপত্তি করি যে শুধু মসজিদ দেবে কেন, যারা চায় যে মানুষগুলোর জন্য, সেই মানুষগুলোকে দিতে হবে। তো এবার আপনাদের চ্যানেলে আমি বলে রাখছি, আপনি এটা চেষ্টা করবেন। আমি এই বারুইপুরে আমি দিতে চাই না কোনো মতে, কারণ এখানে সবাই পায়, এত ক্লাব, এত রাজনৈতিক দল, এত বড় লোক মানুষ, সবাই কিন্তু একটা লোক 10 জায়গায় পাচ্ছে। আমরা চেষ্টা করছি এখন গ্রামে পৌঁছানো, কিন্তু আমার একার পক্ষে তো গ্রামে পৌঁছানো সম্ভব নয়। আপনাদেরকে বলে রাখছি, পাড়া গাছ, যেখানে মানুষ পায় না, মানুষ ঈদ বা পুজো করার জন্য একটা ছোট্ট নতুন জামা পেলে তাদের অনেক খুশি, বা তারা একটুখানি
খাবার পেলে খুশি, সেই জায়গাগুলো আপনারা চেষ্টা করবেন। আমি অন্তত চেষ্টা করবো আমার সামর্থ্য নেই সেই জায়গায় কিছু পাঠানো আপনাদের মাধ্যমে। আমার পক্ষে যাওয়া হয়তো সম্ভব নয়, আমি এই 4 বছর ধরে চেষ্টা করছি পৌঁছানো। এবছরও আমি বারাসাতের দিকে কিছু পাঠিয়েছি, কিন্তু নাম বলবো না কার হাতে পাঠাচ্ছি, কারণ এইসব আমি বলতে চাই না, কিন্তু আপনারাও চাইবেন যাতে আমি ওই জায়গায় পৌঁছে দিতে পারি। এটা আমার আবেদন আপনাদের কাছে। মেহেরুল, এটা রহিম দাকে বলতেই হয় যে আপনার এই যে ভাবনা, এই ভাবনাকে কিন্তু স্যালুট জানাতে হয়। না, এটা আপনাদের ভালোবাসা। আর আমার এখন যেটা আমরা করছি এই গরমে, আমি তো অন্তত আমার জীবনে এই 50 বছর বয়সে মাঝে মাঝে দেখেছি 39। হ্যাঁ, সাধারণ মানুষের পিপাসা নিবারণ করার একটা এটাই বলছি যে আমি আমার এই 50 বছরে কখনো দেখেছি 39 কন্টিনিউ, মাঝে মাঝে হয় 40-41, খুব রেয়ার, খুব রেয়ার। কিন্তু এবছর 40-41 ডিগ্রিটা কন্টিনিউ চলছে এবং বাইরে বেরোলে যেন হাত পা পুড়ে যাচ্ছে। সেই জায়গা থেকে আমরা মোটামুটি আমি আমাদের মাথায় এলো যে এই যে ট্রাফিক পুলিশের সম্বন্ধে কে কী বলে আমার জানার দরকার নেই, কে কী বলছে, কিন্তু একটা মানুষ কন্টিনিউ 5টা মিনিট এই রোদে দাঁড়িয়ে থাকুক, আমি তাদের বলবো সবাই 5 মিনিট রোদে দাঁড়িয়ে থাকুক, তাহলে বুঝতে পারবে এই ট্রাফিক পুলিশ বন্ধুরা যে কিভাবে কাজ করছে ঘন্টার পর ঘন্টা। সেই দেখে আমরা মোটামুটি আমাদের গাজী বাবা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা 2 ভাই, মাঝে আরও 2-1জনকে নিয়ে সঙ্গে, নাহলে আমরা 2 ভাই কন্টিনিউ আজও বেরোবো। কন্টিনিউ আমার কাছে ভিডিও রয়েছে, আপনাকে পাঠিয়ে দেবো কিছু। ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, ট্রাফিক পুলিশ বন্ধুদের কন্টিনিউ আমরা কিন্তু দিয়ে যাচ্ছি। 7 দিন হয়ে গেলে একটা করে ওআরএস আর একটা করে মন জিনিসের জল কন্টিনিউ দিয়ে যাচ্ছে, এখন আজও বেরোবে এবং যতদিন সামর্থ্য আছে দিয়ে যাব এই রোদে। যখন আবার গরম কমে যাবে তখন দেবো না। আর আমাদের এর পরের প্রোগ্রাম যেটা আমরা ভেবে রেখেছি, একটা এনজিওর সাথে আমরা কথা বলেছি, সম্ভবত আজকের এশিয়াবে কলসি পাইনি, যে কলসিগুলো 20 লিটারে, তাতে দেখবেন ট্যাপ কল বসানো মাটির, সেই 20 থেকে 30 খানা আমরা চেয়েছিলাম, তা ওরা দিতে পারিনি। 30 খানা অর্ডার করেছি আমরা, প্রায় একেবারে 300 টাকা থেকে শুরু। হ্যাঁ হ্যাঁ, আমরা 330 টাকার যেটা দাম সেটা আমরা অর্ডার করেছি 30 পিস। বারুইপুর শিকরবালিতে সম্ভবত আজকের ওরা দেবে, দিলে সেটা আমাদের টার্গেট প্রত্যেকটা ভ্যান রিক্সা স্ট্যান্ডে সেটা বসিয়ে আমাদের জল সরবরাহ করা, যাতে ওরাও এই গরমে জলটা খেতে পারে। এটা পরের আমাদের ইচ্ছা আছে, আজকালের মধ্যে যেটা চেষ্টা করব। তারপরে আর একটা হবে, আমি আমাদের মঞ্জিনিসের সামনে থেকেই টেবিল আর জল এবং বরফ দিয়ে জল দিয়ে আমরা পানীয় জল করব, যাতে পথচারীরা এই গরমে যেন জল খেতে পারে। একটা কথায় আছে, যেখানে পাইবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলে পাইতে পারো অমূল্য রতন। তো আমরা বারুইপুরের মধ্যে দিয়ে আমাদের গন্তব্যে যাওয়ার কথা, কিন্তু মাঝখানে আমাদের মেহেরুল, টেকনিশিয়ান মেহেরুল বললো যে রহিম আলী সাহেবের সঙ্গে একবার দেখা করলে ভালো হয়। এটা আমার গর্ব। আমি আবার বলছি যে আপনার সাথে ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় অনেক দিন আগে থেকে পরিচয়, কিন্তু আপনার মতো মানুষকে আমি সঙ্গে পাইনি। আজকে আপনারা এসেছেন, আমি ধন্য। আমি তো ভাবছি যে আমার সৌভাগ্য আপনার মতো মানুষের কাছে আজকে এসে অন্তত 2-4 কথা শুনে নিজে অনুপ্রাণিত হতে পেরেছি, এবং নিউজ নির্ভীকের দর্শকদের এটা অন্তত বোঝাতে পারলাম যে এমন একটা মহান ব্যক্তিত্বের। না, মহান না, আমি মানুষ, আপনাদের মতো সাধারণ মানুষ। এবং এই যে আড্ডাটা হচ্ছে, এই আড্ডাটা সত্যি খুব ভালো আড্ডা। আমি মনে ঘরোয়া আড্ডা, মন খুলে বলছি, আরো সুন্দর করে আমরা যদি পারি আসবো, এবং এনার কোনো প্রোগ্রাম সরাসরি লাইভ দেওয়ার চেষ্টা করব, এবং তারপরেও আমরা একটা দর্শকদের আশ্বস্ত করতে পারি যে এই রকম একটা মানুষের কাছ থেকে আমরা একটা লেখনী এবং তার বিবৃতিতে একটা সুন্দর একটা ডকুমেন্ট আমরা তৈরি করব, এরকম একটা দর্শকদের আমি এটাই আপনাদের কাছে আবেদন করব যে আমাদের টোটাল ব্যাপার না, আমার বাবা মার জন্য যে মানুষটা তৈরি করে দিয়েছে, যে গাজী বাবা প্রতিষ্ঠানটাকে বারুইপুরের মুখে চিনিয়েছে, প্রত্যেকটা মানুষ কিন্তু আমার বাবাকে চেনে একটাই কথা, কালো গাজী বলে। খোরশেদ আলী মোল্লা কালো কাজী বললেই বারুইপুরের মানুষ মোটামুটি চেনে। তা যে মানুষটা প্রায় পথের ভিখিরি থেকে মোটামুটি প্রতিষ্ঠিত যেটা হয়েছে, সেই মানুষটা না, সেই ডকুমেন্টারি যদি আমরা করতে পারেন, আমাদের মানুষ উৎসাহ পাবে। এইটাই আমার উৎসাহটা দরকার। কিন্তু দর্শক বন্ধুদের জানিয়ে দিচ্ছি, আমরা রহিমদার যত সামান্য বলা যায় তার যে ভান্ডার থেকে আমরা সামান্য কিছু নিলাম, সেই আপাতত এটা এই পর্যন্ত আপনাদের ক্ষান্ত করছি, কিন্তু আমরা পরবর্তীতে আরো বিস্তারিতভাবে রহিমদাকে নিয়ে আমরা একটা ডকুমেন্ট পেশ করব, এইরকম একটা চিন্তা ভাবনা আমাদের থাকছে। আপাতত শেষ করার আগে একটা কথা বলবো, শেষ করার আগে আমি কিন্তু এই সোশ্যাল মিডিয়ার বলতে গেলে বিতর্কিত চরিত্র হয়ে গেছি। কেন জানি না, যে কিছু মানুষ পছন্দ করে, কিছু মানুষ পছন্দ করে না। আবার এখন যে ধর্মীয় উস্কানি যেটা চলছে, এই ধর্মীয় উস্কানিতেও অনেকে দিকে আমাকে অপছন্দ করছে, কিন্তু আমার লেখার মধ্যে আমি কখনো কোনো জায়গায় ধর্মীয়
হ্যাঁ। যে রোহিঙ্গাকে কিন্তু নেগেটিভ কথাবার্তা তুমি পাবে। কোনো দিন আমি কোনো ধর্মের প্রতি তারপরেও অশালীন যারা আচরণ করিনি। সমালোচনা করে, হ্যাঁ, করতেই পারে, আমি সমালোচনা থাকবে। প্রত্যেক ধর্মকে সম্মান করি, প্রত্যেক ধর্মকে ভালোবাসি, এবং আমার পোস্টে কেউ দেখাক যে আমি কোনো ধর্মের নামে বলেছি, কেউ বলতে পারে। কিন্তু কিছু কিছু মানুষ টার্গেট করে রেখেছে যে কিছু মানে লেখালেখি করলেই যে একটু নেগেটিভ কথাবার্তা বলা। তা আমি তাদেরকে ভয় পাই না বা তাদেরকে আমি করি না, কিন্তু এটা সবাইকে জানাচ্ছি আমি কিন্তু যথেষ্ট নিরপেক্ষভাবেই আমি ফেসবুকে লেখালেখি করি বা চেষ্টা করি। তাই সবার ভালোবাসা চাই, এইটুকু আপনাদের মতো মানুষের ভালোবাসা চাই। আপনারা আসবেন আর আমার ওই অনুরোধটা রাখার চেষ্টা করবেন, একদম। ঠিক আছে?